আচ্ছা, তাহলে মেসোগ্লিয়া। তো দেখো, মেসো মানে তো মাঝে, এর আগে আমরা জেনেছি, তাই না? মেসো মানে মাঝে, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। হ্যাঁ, মেসো মানে মাঝে, গ্লিয়া মানে আঠা। এর মধ্যে না বোঝার কিছু ছিল কি? এটা এর মধ্যে হালকা পাতলা বলেছিলাম তোমাদের, তোমরা বাসায় পড়ে কি না বোঝার কিছু পেয়েছো? না স্যার, ওটা তো সেমই তো, আগাতে তো হবে। হ্যাঁ, একই অন্যান্যগুলোর মতোই। আচ্ছা, মেসো মানে মাঝে, হ্যাঁ, গ্লিয়া মানে আঠালো। তার মানে দুইটা স্তরের মাঝে একটা আঠার উপাদান থাকে, এটাই হলো মেসোগ্লিয়া। তো ওই মেসোগ্লিয়া থেকে পরীক্ষা কিন্তু অনেকবার আসছে, দেখো। হ্যাঁ, সিকিউ হিসাবে আসছে। যেমন ধরো, রাজশাহী বোর্ডে আসছে যে 22 সালে, ময়মনসিংহ বোর্ডে আসছে 22 সালে, তারপরে দিনাজপুর বোর্ড 22 সাল, কুমিল্লা বোর্ড 23 সাল। তার মানে কি অনেকবার আসছে। হ্যাঁ, কয়েকটা বোর্ড অন্তত লিখে রাখো, সব না লিখলেও, তাহলে বুঝতে পারবা। এখানে এমসিকিউ হিসেবে আসে যে 4th নম্বর লাইনে হাইডার মেসোগ্লিয়ার প্রায় কত মাইক্রোমিটার পুরু? 0.1। হ্যাঁ, এটা। আর কাজটাও আসে, কাজগুলোর মধ্যে অন্তত 3টা পড়ে রাখবা, মুখস্থ রাখা দরকার 3টা। তাহলে মেসোগ্লিয়া কম কালের মতো কাজ করে, তাই না? 3টা পড়বা, মানে গয়ের জন্য আসলে 3টা। কাকে বলে এটা পড়বা? হ্যাঁ বলো, যে কোনো 3টা পড়তে পারো, যে কোনো 3টা পড়লেই হবে। এরপর দেখো, সিলেন্টেরন পরিপাক সংবহন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, মানে সিলেন্টেরনেরই এত নাম, সিলেন্টেরনের এত নাম, যে সিলেন্টেরনকে বলা হচ্ছে পরিপাক সংবহন, আবার বলা হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। গ্যাস্ট্রো মানে তো পরিপাক নালী, তাই না? আমি জেনেছি। তাহলে গ্যাস্ট্রোভাস্কুলার, ভাস্কুলার মানে পরিবহন, ভাস্কুলার মানে পরিবহন। কারণ হাইজার ওই পরিপাক নালীর মধ্যেই তো খাবারগুলো পরিবাহিত হয়, এই জন্য নাম হলো গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, একই জিনিস। তো এটা আসছে পরীক্ষায় কুমিল্লা বোর্ড 23 সালে, যে সিলেন্টেরনকে পরিপাক সংবহন বলে কেন? কুমিল্লা 23। হ্যাঁ, কুমিল্লা 23। তাহলে এখানে দেখো নিচের দিকে লেখা আছে, হ্যাঁ, যে নিচের দিকে দেখো আছে গ্যাস্ট্রোভাস্কুলার বা পরিপাক সংবহন বলা হয়। তো বলছে সিলিন্ডার একদিকে, উপরে 3 লাইন দিকে, সিলিন্ডার একদিকে খাদ্য পরিপাক, অন্যদিকে খাদ্যসার শ্বসন ও রেচন পদার্থ পরিমাণে সাহায্য করে, তাই সিলিন্ডারকে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলে। পাইছো? হ্যাঁ, এইটুকু আর কি, এইটুকু পর্যন্তই লিখতে হবে, আর লিখতে হবে না। দেখো বোল্ড করা আছে নিচের দিকে, বোল্ড করা আছে না, তার উপরে 3 লাইন, তার উপরে 3 লাইন, অর্থাৎ সিলেন্ট্রন, অর্থাৎ লিখবা না, লিখবা যে সিলেন্ডার একদিকে খাদ্য পরিপাক, অন্যদিকে খাদ্যসার শ্বসন ও রেচন পদার্থ পরিবহনে সাহায্য করে, তাই তাকে সিলেন্ট্রনকে পরিপাক সংবহন বলে। বাস শেষ, ঠিক আছে? আচ্ছা, এবার পার্থক্যটা সৃজনশীল ছিল। হ্যাঁ, এদেরকে ব্লাইন্ড গার্ড বলে, এর আগে তো লিখে দিয়েছি, এদেরকে ব্লাইন্ড গার্ড বলা হয়, অন্ধ পরিপাক নালী। হ্যাঁ, না, এটা ক্ষয়ের জন্য, এই এটা কাকে বলে? এটা হচ্ছে কয়ের জন্য, যদিও কয়ের জন্য। আর পার্থক্য যেটা, স্যাক মানে কি? ধরো স্যাক মানেও থলে বোঝায়, স্যাক মানে থলে, স্যাক মানেও থলে বোঝায়। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো এইটা কি, এটা ক্ষয়ের জন্য আসছিল, যে পার্থক্য সিলম এবং সিলেন্ডারের পার্থক্য ক্ষয়ের জন্য আসছিল। তারপর তোমরা 4টা মুখস্থ করবা, 4টা। হ্যাঁ, কারণ এটা গয়ের জন্য দিয়ে দিতে পারে, গয়ের জন্য দিলেও 4টা দিলে যথেষ্ট। এটা ঢাকা বোর্ড 23 সালে আসলো, ঢাকা বোর্ড 23 সালে। তো যেহেতু সিলম সম্পর্কে তো জানোই, সিলেন্ডার সম্পর্কেও জানো, আচ্ছা এটা তো পড়াতে হচ্ছে না। এরপরে দেখো, এখানে যে একটা চার্ট আছে, এটা এমসিকিউর জন্য পড়ে রাখবা, আগে যা পড়তো তাই, শুধু কাজগুলো ওই একই জিনিস। হ্যাঁ, প্রত্যেকটা ধরো কাজ এমসিকিউর জন্য মুখস্থ করবা। এরপরে দেখো, পুষ্টি কাকে বলে, এটা আসে না পরীক্ষায়, এটা সিলেবাসের বাইরে তোমাদের। শুধু হাইডার খাদ্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। হাইডার খাদ্য কি কি, এটা বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বোর্ড পরীক্ষায় প্রচুর পরিমাণে এটা আসছে, যে হাইডার খাদ্য কি কি। তাহলে প্রথম কথা হলো, হাইডার হলো মাংসাশী, এটা ইংরেজিটা মনে রাখবা। হ্যাঁ, কার্নিভোরাস প্রাণী, মাংসাশী কার্নিভোরাস প্রাণী, এটা মনে রাখবা ইংরেজিটা। তারপরে দেখো, হাইডার 3 নম্বর লাইনে, হাইডার খাদ্য তালিকায় বিরাট অংশ জুড়ে আছে বিভিন্ন পতঙ্গের লার্ভা, সাইক্লপস, ড্যাফনে, এগুলো সব মিঠা পানিতে থাকে।
এগুলো মিঠা পানিতে থাকে। এগুলো যদি দেখতে চাও তাহলে তোমরা হলো মাইক্রোস্কোপ যদি কিনো একটা ৩,৫০০ টাকা দামের মাইক্রোস্কোপ কিনলেও তুমি এটা আছে আমার, কিন্তু এটা তো বাসায় আছে আর কি। প্রজেক্টর হ্যাঁ প্রজেক্টর, হ্যাঁ মানে তোমার হচ্ছে নিজে যদি কিনো আসলে তাহলে মজা পাবো বেশি। বাড়িতে বসে তুমি পানির মধ্যে থেকে একটু ধরো একটা নিলা, বোতলে পানি নিলা, পানি নিয়ে বাসায় আসলা, একটা হলো ড্রপার আছে, ড্রপার নিয়ে ওই যে স্লাইড থাকে না, স্লাইডের দাম 5 টাকা, কিনলে ওই স্লাইডের উপর 1 ফুট দিবা, দিয়ে 1 ফুটের মধ্যে তুমি সব প্রাণী দেখতে পাবা, ড্যাফনা সাইক্লস দেখতে পাবা। বুঝতে পারছো? যে দেখতে পাবা কিলবিল করবে, নড়াচড়া করবে, বুঝছো? এমন হতেই পারে তুমি নতুন কোনো প্রাণী পেয়ে গেলা পানির মধ্যে, তুমি তার আবিষ্কারক হয়ে গেলা, তখন তোমাকে তখন দেখা যাচ্ছে নতুন কিছু আবিষ্কার করছো তো, নোবেল দিয়ে দিবে। হ্যাঁ, ও তখন তো তুমি তোমার মতো নাম দিবা। হ্যাঁ, সারিয়া আবিষ্কার করছে, নাম দিয়েছে সারিয়া, তাই না? তখন মনে করো সারিয়া নতুন আবিষ্কার করছে, সারিয়াকে বলা যায় নোবেল পুরস্কার দিতে পারে। নোবেল পুরস্কার পাওয়ার জন্য সারিয়ার দাম বেড়ে গেল, তখন দেখা যাচ্ছে যে সরকারের দায়িত্ব ডক্টর ইউনূসের কোনো কারণে মারা গেল, বয়সে গেছে, তখন সারিয়াকে তাহলে এই যে ড্যাপনিয়া কাস্টাসিও হলো আর্থ্রোপোডা পর্ব আছে না, তার শ্রেণী, আর্থ্রোপোডা পর্বের শ্রেণী, সন্ধিযুক্ত প্রাণী। আর্থ্রোপোডা পর্বের একটা শ্রেণী, সন্ধিযুক্ত প্রাণী। কাস্টাসিও সন্ধিপদী প্রাণী, ছোট ছোট কৃমি, খণ্ডায়িত প্রাণী, মাছের ডিম। তবে প্রধান খাদ্য হচ্ছে ক্ষুদ্র কাস্টাসিও সন্ধিপদী। এটা হলো প্রধান খাবার। আমাদের প্রধান খাবার যেমন ভাত, তাই না? তোমাকে যদি ভাত না দিয়ে অন্য যত যাই দেয়া হোক, ফলমূল দিল, না ওই বিরিয়ানি তো ভাতের মধ্যে পড়ে না, বিরিয়ানি তো ভাতের মধ্যে পড়ে, তাই না? ওটা না ভাতের মধ্যে পড়ে এরকম না, মানে এমনি অন্য কিছু যদি দেয় তোমার দেখবা যে পেট ভরবে না, তাই না? তোমার ভাত খেতেই হবে, মানে যাই খাও ফলমূল, ভাত দিন শেষে তোমার ভাত লাগবে। আইসক্রিম দিল, তাই না, ড্রিঙ্কস দিল, কিন্তু ভাত দিল না, তোমার ভালো লাগবে না? তোমাকে বলা হলো তোমার ভাত দেওয়া হবে না, খালি আইসক্রিম দেওয়া হবে, তখন তোমার কিন্তু মনে হবে যে না, তাই না? হ্যাঁ, যেমন ওই যে একটা বিয়ের অনুষ্ঠানে আমার একটা কলিগ আছে, উনি আর কি খুব খেতে পারে। এখন ওই একটা লোক এসে বললো যে যারা গরু খান না তাদের জন্য খাসি আছে। ওর সাথে বলছে, চিল্লাই বলছে, আমি গরু খাসি দুটাই খাই। আসলে তো সবাই দুটাই খায়, অনেকেই খায় দুটাই, কিন্তু বুঝাতে চাচ্ছে যে গরু না খাইলে তার জন্য খাসির ব্যবস্থা আছে। আর ওর সাথে বলছে আমি গরু খাসি দুটাই খাই। তো ওটা তো কেউ জিজ্ঞেস করে না। আচ্ছা, তারপরে দেখো এখানে সবগুলো হলো। এখন এখানে লাস্টে একটা কথা আছে যে সাধারণ প্রাণীর টিস্যু রসে গ্লুটাথিয়ন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে যা অন্য প্রাণীকে শিকারে প্রলুব্ধ করে। গ্লুটাথিয়ন হলো, গ্লু মানে আঠা, আঠালো প্রোটিন, এটা হলো একটা আঠালো প্রোটিন। এটা থাকার কারণে শিকারে প্রলুব্ধ করে, মানে ওইটার প্রতি আকৃষ্ট হয় বেশি, এটা বুঝতে পারছি। হ্যাঁ, গোটাই এমসিকিউ। এখন দেখো শিকার ধরার কৌশল, এটা যদিও এইগুলো এমসিকিউ, এই সব খাবার গুলো এমসিকিউ, বুঝতে পারো? পরীক্ষায় যদি এখন হাইডার খাবার না এসে যদি বলে যে তোমার খাবার কি কি বর্ণনা করো, তাহলে তো তুমি আরামসে লিখতে পারো, তাই না? ঠিক না? তোমার খাবার কি কি? মেডিকেল অ্যাডমিশনের যে কোশ্চেনগুলো দেয় না, ওগুলো ছাড়া যদি শুধু বই পড়ে অ্যাডমিশন দেওয়া যায়, চান্স পাওয়া সম্ভব? হ্যাঁ, তুমি যদি শুধু একটা বই ফুল পড়ো না, 80% কমন পাবা, আর 80% কমন পেলে তোমার হয়ে যাবে মেডিকেলে। এবার স্যার ভালো, শুধু একটা বই যদি তুমি ভালো করে পড়ো না স্যার, কিন্তু ঢাকা ইউনিভার্সিটির মানে এ ইউনিট না সি ইউনিটের কোশ্চেন অনেক কঠিন করেছে স্যার। হ্যাঁ, এটা অনেক বায়োলজি কোশ্চেন ইদানিং সহজ করার কারণ হলো যে পাস মার্ক করতে না পারলে অনেকে দেখা যায় যে মেডিকেল পড়ার খুব ইচ্ছা, তো এখন পাস মার্ক
যদি কলেজ থাকে, সান্ত্বনা থাকে না সান্ত্বনা না, তাহলে সে বেসরকারি মেডিকেলে পড়তে পারবে। পাস মার্ক না থাকলে বেসরকারি মেডিকেলে পড়তে পারবে না। তো ওই কারণে ওরা বেসরকারি মেডিকেলে যারা তারা বলে যে আপনারা একটু সহজ করেন, ওই জন্য সহজ করে। ইদানিং সহজ করে। হ্যাঁ কি বুঝে না? আচ্ছা দেখো, শিকার ধরার কৌশল এটা কোনোদিনও আসেনি, তবে সহজভাবে মনে রাখবা যদি বাই চান্স আসে, এমনি শুনে রাখো। শিকার ধরার কৌশল কি কি? হাইডার, এই শোনো, হাইডার তো 3-4 ধরনের নেমাটোসিস আছে। এই এখন আর কথা নাই, কথা বললেন জন্য হাইডার হচ্ছে চার রকম ভাবে শিকার ধরে। মানে হাইডার মোট 4টা অস্ত্র আছে। হাইডার মোট 4টা অস্ত্র আছে, 4টা অস্ত্র দিয়েই সে শিকার ধরে। কিভাবে খেয়াল করো, খালি শুনে নাও, মুখস্থ করতে হবে না। হাইডার হচ্ছে যখন হচ্ছে তার শিকার কোনো প্রাণীকে দেখে, তখন প্রথমে যে কাজটা করে, প্রথমে হলো তার যে পেনিট্যান্ট যে নেমাটোসিস্ট, সেইটার দিকে তাকে পেনিট্রেশন ঘটায়। মানে কি, যে ইনজেক্ট করে, মানে ওই বিষাক্ত পদার্থ ঢুকায় দেয়, জোরে করে মারে, তখন রস ঢুকে যায়, তখন সে কিছুটা দুর্বল হয়। এরপরে নড়াচড়া তো করে, সেই জন্য ভলভেন্ট দিয়ে ওকে পেঁচাই ধরে যাতে নড়াচড়া করতে না পারে। ভলভেন্ট তাও যদি নড়াচড়া করে, তখন স্টেপটোলিন গ্লুটিরান্ট আর স্টিরোলিন গ্লুটিরান্ট, এই দুইটা দিয়ে গ্লু মানে আঠালো পদার্থ ক্ষরণ করে যাতে আটকে থাকে। তখন ধরো এক পর্যায়ে পুরা মরে গেল, তখন সে কোষিকা থেকে ধরে মুখের মধ্যে দিয়ে নিল। বুঝতে পারো কি? আমাদের তো আবার বলি, আরেকবার বলি, শোনো। হাইডার 4টা অস্ত্র দিয়ে শিকার ধরে, আর 4টা অস্ত্র। একটা অস্ত্রের নাম তো আমরা জানি পেনিট্যান্ট, তাই না? পেনিট্যান্ট দিয়ে কি করে? পেনিট্যান্ট দিয়ে ওই যে সুতা নিক্ষেপ করে। সুতা নিক্ষেপ করলে যে শিকার প্রাণী, তার মধ্যে সুতাটা ঢুকে যায়, ঢুকে গেলে ওটা একটু শক্ত হয়ে থাকে, ঢুকে গেলে ওই হিপনোটক্সিন বিষ তার মধ্যে চলে যায়। তখন ওই বিষের কারণে সে কিন্তু দুর্বল হয়ে যায়, কিন্তু তাও সে নড়াচড়া করে। তো নড়াচড়া করতে থাকে, সাথে সাথে ভলভেন্ট নিক্ষেপ করে। ভলভেন্ট তো পেঁচায় ধরে, তাও নড়াচড়া করছে। তখন নড়াচড়া করলে হাইডা ভালোভাবে কোষিকা দিয়ে ধরতে পারছে না, মুখের মধ্যে দিবে। তখন ওই যে বাকি দুইটা, একটা হলো স্টেপটোলিন গ্লুটিরান্ট আর একটা হলো স্টেরিওলিন গ্লুটিরান্ট, এই দুইটা দিয়ে আঠালো পদার্থ ক্ষরণ করে। আঠালো পদার্থ ক্ষরণ করলে তখন হচ্ছে আঠার মতো আটকে থাকে, তখন হাইডা কোষিকাতে ধরে মুখের মধ্যে নিয়ে নেয়। এই বুঝা গেল? এইটুকুই আর কি লিখলেই হয়ে গেল। হ্যাঁ, যদিও কখনো আসেনি। খাদ্য পরিপাক প্রণালী এখান থেকে তোমার আসছে পরীক্ষায় অবশ্য, যে হাইডার হচ্ছে সিকিম হিসেবে আসছে। হাইডার অন্তঃকোষীয় পরিপাকটা আসছে, হাইডার অন্তঃকোষীয় পরিপাক এটা আসছে। তবে দুটোই পড়ে রাখতে হবে সৃজনশীলের জন্য, বহিঃকোষীয় পরিপাক আর অন্তঃকোষীয় পরিপাক, দুটোই পড়তে হবে। বহিঃকোষীয় পরিপাক, অন্তঃকোষীয় পরিপাক। আমি মুখে বলি। হ্যাঁ, তো এখন দেখো হাইডার অন্তঃকোষীয় পরিপাক আর বহিঃকোষীয় পরিপাক কিভাবে ঘটে। তো হাইডার মনে করো এটা হচ্ছে সেই সিলেন্টেরন। তো সিলেন্টেরনের পাশে তো হাইডার হচ্ছে যে এই যে কোষগুলো আছে, হাইডার মনে করো এই কোষ। ভিতরের দিকে কোষটা আমরা জানি গ্যাস্ট্রোডার্মিস, তাই না? ভিতরের দিকে কোষ হলো গ্যাস্ট্রোডার্মিস। এর বাইরের দিকে যে কোষটা থাকে তার নাম অ্যাক্টোডার্মিস, তাই না? আর এর বাইরের দিকে কোষ হলো অ্যাক্টোডার্মিস। তো হাইডার কিন্তু ভিতরের দিকের কোষই বহিঃকোষীয় পরিপাক ঘটায়। হাইডার ভিতরের দিকের কোষ কি করে? বহিঃকোষীয় পরিপাক ঘটায়। এই কোষগুলো বহিঃকোষীয় পরিপাক ঘটায়। আর এর মধ্যে যে পরিপাক হয় এটা হলো কি? সিলেন্টেরন। এটা হলো সিলেন্টেরন। সিলেন্টেরনের মধ্যে যে পরিপাক হবে, আমাদের পরিপাকে যেমন পরিপাক তন্ত্রের মধ্যে হয় না, পরিপাক তন্ত্রের মধ্যে যে পরিপাক হয় সেটা হলো বহিঃকোষীয় পরিপাক। মনে রাখবা, পরিপাক তন্ত্রের মধ্যে যে পরিপাক হয় সেটা হলো বহিঃকোষীয় পরিপাক। কারণ কি? পরিপাক তন্ত্র কিন্তু কোষ দিয়ে ঘিরে একটা থলির মতো, ওর ভিতরে পরিপাক হচ্ছে, কোষের মধ্যে তো হচ্ছে না, তাহলে এটা বহিঃকোষীয় পরিপাক। তাহলে আমাদের কি অন্তঃকোষীয় পরিপাক আছে? মনে রাখবা, আমাদের কিন্তু অন্তঃকোষীয় পরিপাক নাই। আমাদের কোষের মধ্যে ডাইরেক্ট গ্লুকোজ ঢুকে, অ্যামাইনো অ্যাসিড ঢুকে। হ্যাঁ, কাজেই আমাদের কিন্তু আর পরিপাক করার দরকার হয় না। কিন্তু হাইডার যেটা হয়, সিলেন্টেরনের মধ্যে বহিঃকোষীয় পরিপাক হচ্ছে, সিলেন্টেরনের মধ্যে এর মধ্যে বহিঃকোষীয় পরিপাক হচ্ছে। বহিঃকোষীয় পরিপাক কেন বহিঃকোষীয় পরিপাক? কারণ এটা তো কোষ দিয়ে ঘেরা একটা থলি,
এর মধ্যে বহিঃকোষীয় পরিপাক হচ্ছে। বহিঃকোষীয় পরিপাক হয়ে কার্বোহাইড্রেট জাতীয় খাবার যদি সে খায় বা প্রোটিন জাতীয় খাবার যদি খায়, প্রোটিন জাতীয় খাবারগুলো জাস্ট পলিপেপটাইড হয় এর মধ্যে পরিপাকে, এই সিলিন্ডারের মধ্যে পরিপাকে। সিলিন্ডারের পরিপাকের সময় এই সমস্ত গ্যাস্ট্রোডার্মিসের যে কোষ আছে তারা বিভিন্ন ধরনের এনজাইম ক্ষরণ করে, বুঝছো? এরা বিভিন্ন ধরনের এনজাইম ক্ষরণ করে, সেই এনজাইম ক্ষরণে প্রোটিনটা পলিপেপটাইড হয়, কিন্তু অ্যামাইনো অ্যাসিড হয় না। পলিপেপটাইড হয় কিন্তু অ্যামাইনো অ্যাসিড হয় না। আবার কার্বোহাইড্রেট জাতীয় খাবার তারাও দেখা যাচ্ছে এনজাইম ক্ষরণ করলো কিন্তু গ্লুকোজ হলো না। ধরো যে ডাইস্যাকারাইড হয়েছে, হ্যাঁ, বা পলিস্যাকারাইড হয়েছে, কিন্তু একবারে গ্লুকোজ সেটা হয়নি। বড় বড় শর্করাগুলা ভেঙেছে কিন্তু গ্লুকোজ হয়নি। তখন এই কোষগুলা ঘনপথ তৈরি করে যেগুলো হজম হয়নি সেইগুলাকে কোষের ভিতরে নিয়ে নিল, এর মধ্যে মনে করো খাবার নিয়ে নিল। যখন এর মধ্যে খাবার নিয়ে নেয় তখন কিন্তু সেটা গ্লুকোজ না, এই খাবারগুলো কিন্তু গ্লুকোজ না, এই খাবারগুলো হলো তখনও মানে যৌগ হয়ে আছে, মনোস্যাকারাইড না। ধরো অলিগোস্যাকারাইড বা ছোট্ট পলিস্যাকারাইড। আবার প্রোটিন অ্যামাইনো অ্যাসিড গুলা হয়ে নাই, আসে হলো পলিপেপটাইড অবস্থায়। তাহলে এখন এদেরকে তো আবার হজম করতে হবে, তাছাড়া তো কোষ মানে শ্বসন ক্রিয়া ঘটাতে পারবে না। তাহলে কোষের মধ্যে এবার একটা পরিপাক ঘটবে, কোষের মধ্যে পরিপাকের মাধ্যমে গ্লুকোজ তৈরি হবে, অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে। এই জিনিসটাই হলো অন্তঃকোষীয় পরিপাক। যেহেতু কোষের মধ্যে হচ্ছে তাই এটা অন্তঃকোষীয় পরিপাক। আমাদের কিন্তু অন্তঃকোষীয় পরিপাক নাই, এটা মনে রাখতে হবে। আমাদের শুধু বহিঃকোষীয় পরিপাক আছে। বুঝতে পারলা কিনা বলো? কোনো কোশ্চিন আছে কারো এটা নিয়ে? হ্যাঁ হ্যাঁ বলো, কোনটা? এটা বুঝুনি? আচ্ছা, ওটাই লেখা আছে। হ্যাঁ, এনজাইমের কথাটা, অন্তঃকোষীয় পরিপাক যখন ঘটাবে তখনও তো এনজাইম লাগবে। অ্যামাইলেজ এনজাইম লাগবে না? অ্যামাইলেজ এনজাইম, অ্যামাইলাম মানে শর্করা, তাহলে শর্করা পরিপাক করবে। তবে লাইপেজ, লিপিড জাতীয় খাবার থাকলে লাইপেজ এনজাইম লাগবে, তাই কি না? তো এখানে এই অন্তঃকোষীয় পরিপাকের মধ্যে ট্রিপসিন এনজাইম, প্রোটিন জাতীয় খাবারকে অ্যামাইনো অ্যাসিড করতে হবে, তাহলে এখানে বিভিন্ন এনজাইম তো লাগবে। তাহলে কোষের মধ্যে এনজাইম আছে, ওই এনজাইম দিয়ে এই কাজগুলা হয়ে যায়। বুঝতে পেরেছো কি? আচ্ছা, পার্থক্যটাও কিন্তু সৃজনশীল হিসেবে পড়তে হবে। সৃজনশীলের জন্য এই পার্থক্যটা সৃজনশীলের জন্য পড়তে হবে। এটাও সৃজনশীলের জন্য 6টাই পড়তে হবে, কারণ এটা গ বা ঘ এর জন্য দিতে পারে। সব থেকে এই অধ্যায়ের মধ্যে মনে রাখবা, এই অধ্যায়ের মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্স হলো এই চলনের প্রথম দুইটা বোর্ড পরীক্ষায় সব থেকে বেশি আসে। দুইটা হলো কি, লুপিং আর সোমারসল্টিং। তবে চলন হচ্ছে কাকে বলে এটা জ্ঞানমূলক কোশ্চিন। একজন বোর্ড পরীক্ষার কোশ্চিনে এটা লিখছে, চলন কাকে বলে, তখন লিখছে যে বানায় লিখছে যে আমরা পা দিয়ে যে হাঁটাহাঁটি করি ওটাকে চলন বলে। আচ্ছা বলে এটা হবে কোনো কোশ্চিন? হ্যাঁ হ্যাঁ, টেকনিক্যালি হবে, কিন্তু এটা তো আসলে হাইডার জানতে চাওয়া হচ্ছে। আপনি তো ভালো মানুষ, দিয়ে দিতেন না, কেটে দিয়েছেন। অনেকে ওই বোর্ড পরীক্ষার খাতা দেখতে গেলেও হাসি লাগে, এমন উত্তর লেখে বানাই কেউ বুঝছো, যে মানে নিজের হাসি লাগে। বিশেষ করে ক খ যদি লেখে তাহলে তো ওটা ধরা পড়ে যায়, মানে ওটা তো অল্প না। গ ভাই তুমি একটা কথা মনে রাখবা, গ ভাই তুমি যদি প্রথম দুই মানে উদ্দীপক অনুযায়ী ঠিক লেখো, প্রথম 2 লাইন ঠিক লেখো আর লাস্ট লাইন ঠিক লেখো, ভিতরে তুমি যদি স্যারকে গালিগালাজ করো ফুল মার্ক পাবা। হ্যাঁ হ্যাঁ, ভিতরে আমরা কখনো করে দেখি না, কিন্তু ক খ গুলা এটা ভুল লিখলে না, মাঝে দেখি না, খালি দেখি যে উদ্দীপক অনুযায়ী। হ্যাঁ, ও ক খ ভুল লিখলে বোঝা যায়, কারণ এটা তো ধরো চোখ দিলেই তো চোখ পড়ে যায়। আর ক খ তো অনেক বড় বর্ণনা লেখা, তো আমরা দেখি উদ্দীপক অনুযায়ী ঠিক লিখছে কিনা, বাস তারপরে নাম্বার দিয়ে দিই। বুঝতে পারছো? এই হলো ব্যাপার। আচ্ছা, চলন কাকে বলে, তাহলে এইখানকার চলনটা দিতে হবে। খাদ্য সংগ্রহ, আত্মরক্ষা, উদ্দীপনায় সাড়া দেয়, প্রজনন ইত্যাদি প্রয়োজনে প্রাণীরা যখন এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় তখন তাকে চলন বলে। এইটুকু 1 মার্কের। কুমিল্লা বোর্ড 22 সাল, এই যে কুকুরেরটা চলন কাকে বলে, কুমিল্লা বোর্ড 22 সাল এটা আসছিল। এরপরে দেখো যেটার কথা বলছিলাম, হাইডা 9 রকম ভাবে চলাচল করতে পারে।
হাইডা 9 রকম ভাবে চলাচল করতে পারে। আমরা যেমন হচ্ছে পা দিয়ে চলাচল করি, আবার কিন্তু হাত দিয়েও চলাচল করি, তাই না? আমরা পারি। ও এইটা নাই, এমনি গণনা করে আর কি, গণনাতে 9 রকম ভাবে চলাচল করতে পারে। এর মধ্যে প্রথম দুইটা সৃজনশীল হিসেবে বেশি আসে, তবে অন্যগুলোও সৃজনশীল হিসেবে পড়তে লাগবে। একরকম হলো ইংরেজি বাংলা দুইটা লাগবে, লুপিং বা হামাগুড়ি। তো লুপিং বা হামাগুড়ি সৃজনশীল হিসেবে এটা মুখস্থ রাখতে হবে। এটা আসছিল ঢাকা বোর্ড 23 সাল ঘয়ের জন্য, একটা শুধু লুপিং এইটুকু লিখলেই তুমি হচ্ছে 4 মার্ক পেয়ে যাবা। এটা ঢাকা বোর্ডে আসছিল, আমি পরে বুঝাচ্ছি। তারপরে দেখো ঢাকা বোর্ড 23 সাল, তারপরে স্মার্ট সল্টিং ঢাকা বোর্ড, এটা আবার শুধু ক্ষয়ের জন্য আসছিল, আর রাজশাহী বোর্ড গয়ের জন্য আসছিল 22 সাল। ঢাকা বোর্ড কত ছিল এটা? আর ঢাকা বোর্ড 23, নিচেরটা ঢাকা বোর্ড খ 22, আর রাজশাহী বোর্ড 22 গ, রাজশাহী বোর্ড 22 গ। তো এই দুটো আগে বুঝি। দেখো হামাগুড়ি, এখানে কি কি ঘটনা? এখানে ঘটনাটা হলো যে হামাগুড়ি চলনে যেটা হয়, ছবিটা খুব সোজা। যে একটা হাইডা যখন সে চলতে যাবে, যেদিকে চলবে সেদিকে একটু বাঁক নেবে, বাঁক নেওয়ার পরের ধাপে কি হবে, হাইডা সম্পূর্ণভাবে হেলে যাবে, এরকম হেলে যাবে। তো হেলে যে তার যে কর্ষিকা আছে, সেই কর্ষিকাগুলা চলনের যে স্থান সেখানে স্পর্শ করবে। যেহেতু এটা হামাগুড়ি মানে যে ছোট বাচ্চারা হামাগুড়ি দেয় না, হাতের উপর ভর দিয়ে পাশা ছেঁচড়ায় আর কি। হ্যাঁ, ওটা কিন্তু আলাদা, কিছুটা আলাদা। তাহলে এখন দেখো, তারপর ওটাকে আমরা হামাগুড়ি বলি, কেন হামাগুড়ি বলি। এখন দেখো পরের ধাপে কি হবে, এইটা যদি এ হয়, মনে করো এটা বি, এটা সি। এখন দেখো পাদচাকতি যেটা, সেই পাদচাকতিটা এবার বি পজিশনে চলে আসবে। দেখো আগে এটা দূরত্ব বেশি ছিল না, এখন এটা বি তে চলে আসবে। বিতে যাবে আবার এটা আসবে, বিতে যাবে আবার এটা আসবে, এরকম নাকি? আর বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো? আচ্ছা, পরে এই যে এটা হলো, এখন পরের ধাপে কিন্তু যেহেতু এই পর্যন্ত চলেই আসছে, তাহলে এর থেকে বি তে আসছে। হ্যাঁ, এটা একটু ভুল হলো, তো বি তে আসছে না, এইটা বি তে না স্যার, এই যে এটা সি হবে। হ্যাঁ, এটা বি, ওটা বি, এবার এটা সি, এটা সি, আর ওটা এ, আর এটা ছিল এ। ঠিক আছে, এই যে এরকম হলো না। তাহলে এখন এবার বি তে এবার সে আরামসে দাঁড়িয়ে গেল, মনে করো এই যে বি তে দাঁড়ালো, তাহলে তো আগাইছে না, স্যার আগাইছে। তাহলে এই যে আগালো, একটুখানি আগালো না, আবার আগায়নি, এই এর থেকে বি তে গেল, তাহলে আগালো না। হ্যাঁ, না এটা এ তে ছিল, তাই না? এ তে ছিল, বি তে আসলো, এখন সোজা হয়ে তো দাঁড়াতে হবে, সেটা এখানে সোজা হয়ে দাঁড়াচ্ছে। বুঝতে পেরেছো কিনা? তাহলে কি একটু আগালো না, এই যে আগালো, এইভাবে বারবার চলে, এটাকে বলা হয় যে স্মার্ট সল্টিং বা হামাগুড়ি। বুঝতে পেরেছো কিনা? এর থেকে বিতে গেল না পাদচাকতিটা, পাদচাকতি এর থেকে বিতে গেল, ওটাই হলো স্মার্ট সল্টিং। তুমি এইভাবে এবিসি নাও দিতে পারো, সমস্যা নাই, কিন্তু দিলে ভালো। হ্যাঁ, যে বুঝানো যে আসলে এটা এর থেকে বিতে গেছে, এটা হলো স্মার্ট সল্টিং। স্যার, হ্যাঁ, এই যে যোগাচরণ যেটা আছে, যোগের মতো। হ্যাঁ, যোগের মতো মানে কি, যোগ দেখো এভাবে করে এরকম করে, তারপর আবার এরকম করে, আবার এরকম করে, তাহলে কি বারবার এর থেকে বিতে যাচ্ছে না, বারবার এর থেকে বিতে যাচ্ছে না। হ্যাঁ, এটাই হলো যোগাচলন, যোগের মতো চলে, ওটা যোগাচলন বলে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো আরেকটা বিষয়, যখন সে চলার সময় হয়, তখন একটা কথা বলা আছে, কোষস্থ গ্লুটিনান দিয়ে, মানে আঠালো উপাদান ক্ষরণ করে এই জায়গায় শক্ত করে চাপে ধরে, না স্লিপ করবে, চাপে ধরে তারপর এটা আগায়, এটা বলা হচ্ছে। এখন দেখো যখন স্মার্ট সল্টিং হচ্ছে, মানে কি ডিগবাজি তো বুঝো, ডিগবাজি মানে সরাসরি এটা যদি হাইডা হয়, কলমটা কর্ষিকা এই উঠাই দিয়ে এই যে এরকম হলো, দিয়ে আবার এরকম করে সোজা হয়ে দাঁড়ায় গেল, এটা হলো ডিগবাজি খাওয়া। বুঝতে পারছো কি? ডিগবাজিতে কি হবে, এখানে তোমার সরাসরি মানে মুখটা নিচে আর পেছনটা উপরে। হ্যাঁ, এখন ডিগবাজিতে কি হলো, ধরো এটা ধরো উপরে চলে গেছে, পরের ধাপে আবার এটা নিচের দিকে নেমে গেল, তাই না? পরের ধাপে কর্ষিকার জায়গায় থাকে, তাহলে এই যে নিচের দিকে নেমে গেল, তারপরে আবার সোজা হয়ে দাঁড়ায় গেল। এইটাই হলো, এটাকে বলা হচ্ছে হ্যাঁ
বুঝতে পেরেছো? তাহলে এটা একবারে এর থেকে সিতে চলে যাচ্ছে, এর থেকে সিতে চলে যাচ্ছে। তাহলে এর থেকে সিতে চলে যাওয়া এটা আর কি, মানে ডিগবাজি যেটা হয় সেটা ডিগবাজি চলন। আশা করি পড়লেই বুঝতে পারবা, তাই না? ছবির দিকে তাকায় দেখো, বুঝতে পারছো কিনা? পরের পৃষ্ঠে ছবির দিকে বুঝতে পারছো? ছবির দিকে তাকায় এই হলো। তাহলে এই দুটা ভালো করে। এরপরে দেখো অ্যামিবাস চলন, এগুলাও পড়তে হবে। এগুলো এমসিকিউ হিসেবে আসে, মূলত সৃজনশীল হিসেবে আসে না, তারপরে সবগুলো করে রাখতে হবে। হ্যাঁ, অ্যামিবার চলন বা গ্লাইডিং চলন। গ্লাইডিং এর বাংলা তো পিচ্ছিল চলন। তো কি হয়, হাইট আনার সময় সামনে আগাবে, কুর্সিকা নিচের দিকে নামাবে না, তখন সে এখানে একটু পিচ্ছিল করন্ত ক্ষরণ করে। পিচ্ছিল করন্ত ক্ষরণ করার পর এই যে হাইডার যে পাদচাকতির এই জায়গাটা, এই পাদচাকতির জায়গাটা সে সামনের দিকে একটু আগায় দেয়, আর এইটা কি করে, এটা একটু সংকুচিত করে। তাহলে দেখা গেল এটা খনপথের মধ্যে সামনে আগালো, এটা একটু আগায় দিল, সামান্য একটু আগালো, এইভাবে করে সে চলতে পারে। এটাকে বলা হয় অ্যামিবার চলন, এটাকে বলা হয় হাইডার সবথেকে ধীর গতি চলন। আচ্ছা, পরীক্ষায় কিন্তু উদ্দীপক কেমন হতে পারে সেটা একটু বলি। যেটা হলো হাইডার হামাগুড়ি, হ্যাঁ, সেটা কিন্তু হাইডার যখন দূরে যাওয়ার দরকার হয়, অনেক দূর যাবে, তখন হামাগুড়ি চলন করে। অর্থাৎ পরীক্ষা আসতে পারে হাইডার যখন দূরবর্তী স্থানে চলাচল করতে চায়, তখন যে ধরনের চলন করে সেই চলনটা বর্ণনা করো। তাহলে আমরা লিখবো কি? হামাগুড়ি। তাহলে আমরা লিখবো হামাগুড়ি। আর আরেকটা হলো ডিগবাজির ক্ষেত্রে, এটা কি? এটা হলো হাইডার সব থেকে দ্রুত গতি চলন। পরীক্ষা যদি আসে হাইডার, শিক্ষক ক্লাসে এমন একটি হাইডার চলন নিয়ে আলোচনা করলো যা হচ্ছে হাইডার দ্রুত গতি চলন, এটুকু যদি বলে। হামাগুড়ি হলো অনেক দূরের স্থানে যাওয়ার সময়, লম্বা দূরত্ব। বইয়ের মধ্যে লেখা আছে লম্বা দূরত্ব। তাহলে লম্বা দূরত্ব মনে রাখতে হবে। হামাগুড়ি হলো লম্বা দূরত্ব, অনেক দূরে যাবে। যেমন আমরা যদি অনেক দূরে যাই, হ্যাঁ, তখন তুমি এক দৌড় দিয়ে অত দূরে যেতে পারবা? তখন তুমি হেঁটে হেঁটে যাবা না, কারণ রিক্সা কিছু নাই। হ্যাঁ, এখন ধরো খুব কাছে যাওয়া, মানে ধরো এখান থেকে নামে রাস্তা পর্যন্ত যাওয়া, এবং তোমার খুব তাড়াতাড়ি যেতে হবে, তখন তুমি দৌড় দিয়ে চলে যাবা, তাই না? এটাও সম্ভব। কখন আমরা দৌড় দিব? ভূমিকম্প হলে তাই করবো না? কি করে? এইসব বাড়িতে টেবিলের নিচে গেলে লাভ নাই তো, তুমি চাপা পড়ে যাবে, তোমার বাইরে যাওয়া লাগবে। হ্যাঁ না, ওটার থেকে তোমার তো ভয় আতঙ্কে তুমি দৌড় দিবা, তখন তুমি হেঁটে হেঁটে যাওয়া না, তাই না? দৌড়তে যাওয়ার সময় কোনো দেখা দেখি নাই, দেখা যাচ্ছে এটা খুলবাও না, ভেঙে ভুঙে বের হয়ে চলে যাবো বাঁচার জন্য, তাই কি না? তখন মনে করো যে আতঙ্কে আর কি, তাই না? মানে তুমি চোখের সামনে দেখছো খুব জোরে দুলছে, তুমি যখন দেখবে যে ভেঙে পড়বে সম্ভবত, তখন তুমি ঠিকই দৌড় দিবা, তাই না? তাহলে কি, কাছে যাওয়ার সময় তুমি দৌড় দিবা না? কাছে যাওয়ার সময় তুমি দৌড় দিবা বিপদে বললে, কাছে যাওয়ার সময়। আর যদি দূরে যাওয়ার দেখা, তখন চিন্তা করবে দূরে যাবো, আমি তো দৌড় দিয়ে যাইতেই পারবো না, তার থেকে আমি ধীরে ধীরে হেঁটে যাই, তাহলে যেতে পারবো, তাই না? এরকম ব্যাপার, বুঝছো? এটাই, এই দুইটা মনে রাখবা, এই দুইটাই সৃজনশীল হিসেবে উদ্দীপকে এরকম আসে। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো গ্লাইডিং চলন গেল। এটা হচ্ছে সব থেকে হাইডার ধীর গতি চলন, মনে রাখবা, হাইডার সব থেকে ধীর গতি চলন। এরপরে বলছে হাইডার ভাষা। দেখো ছবির দিকে তাকালে বুঝতে পারবা হাইডার ভাসে কিভাবে। হাইডার হচ্ছে পাদচাকতিটা, এই যে পাদচাকতি, এখানে কিছু গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস নিঃসরণ করে, তখন হলো বুদবুদ তৈরি হয়। ওই বুদবুদ গুলো এর উপরে এরকম করে লেগে থাকে। তারপর কি হয়, এই বুদবুদ গুলো ফেটে গেলে একটু বাতাস বের হয়, তখন ওই বাতাসে সে সামনের দিকে আগায়। এইভাবে করে সে সামনের দিকে আগায় চলে, বুঝতে পারছো? এটাকে বলা হয় ভাষা। আর একটা দেখো সাঁতার। সাঁতার আমাদের মতো আর কি, হাত পা ছুঁড়ে সাঁতার কাটে, এটা হলো সাঁতার। তারপরে দেখো হ্যাসরানো কোনটা জানো? হ্যাসরানো হলো, যেমন ধরো কারো যদি দুই পায়ে খুব ব্যথা থাকে, মানে হাঁটতে পারছে না, তখন কোনো একটা কিছু ধরে এরকম স্যাঁচড়াই আগানো, বুঝতে পারছো? হ্যাঁ, কোনো গাছের ডাল ধরে স্যাঁচড়াই আগাচ্ছে, এটাই হলো স্যাঁচড়ানো। এটাকে বলা হয় স্যাঁচড়ানো। পায়ে এত ব্যথা, সে হাঁটতে পারছে না, কোনো কিছু ধরে স্যাঁচড়ালো, পাটা স্যাঁচড়ালো, এরকম, এটাকে বলা হয় স্যাঁচড়ানো চলন, বুঝতে পারছো? পা না থাকলে মানুষ ওরকম স্যাঁচড়াইতে চলবে, তাই না? যেমন বলা হচ্ছে যে একটা নাকি যুদ্ধে সবাই মরে গেছে, আর একজন খালি বাঁচে আছে, কিন্তু ওর দুই পা নাই, তাই ও ভয়ে খুব কান্নাকাটি করছে, আর বলছে আমাকে কেউ উদ্ধার করো, আমার এত লাশের মধ্যে
বসে থাকতে খুবই ভয় লাগছে, খুবই কষ্ট লাগছে। একটা মানুষ তখন আগেকার সময় তরলের যুদ্ধ ছিল, একটা মানুষ চিন্তা করলো আরে আল্লাহ তাই তো, তাহলে আমি যাই ওকে উদ্ধার করি। ওকে উদ্ধার করতে গেছে, ও তরোয়াল দিয়ে ওর দুই ঠ্যাং কাটে গেছে। তো ও তখন ধাবাস করে পড়ে গেছে, বলছে এটা কি করলাম, আমি তোমাকে উদ্ধার করতে চাইলাম আর তুমি এটা কি করলা। বলছে শোনো আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমার একা একা থাকতে খুব ভয় লাগছে, তো তোমারও পায়ে কাটে দিলাম, তুমি আর আমি একসাথে থাকি। মানে ভয় লাগছে ওই কারণে একসাথে থাকবো, তো তাই তোমাকে হ্যাঁ মানে নিয়ে যাওয়ার ব্যাপারটা না, ভয় লাগছে তাই। হাঁটা কিন্তু কৌশিকার উপরে ভর দিয়ে রাখবো, কৌশিকার উপর ভর দিয়ে এইভাবে বুঝতে পারছো? কৌশিকার উপর ভর দিয়ে মানে কৌশিকায় পায়ের কাজ করে, তখন এটা হলো যে হাঁটা। এরপরে দেখো দেহের সংকোচন প্রসারণ, হ্যাঁ এগুলো এমসিকিউ। দেহের সংকোচন প্রসারণ, দেহের সংকোচন প্রসারণ কি জানো? যে ধরো এক ডাল থেকে আরেক ডালে যাবে, খেয়াল করো, এক ডাল থেকে এদিকে খেয়াল করো, এক ডাল থেকে আরেক ডালে যাবে। হাইটা তখন কৌশিকা দিয়ে একটা ডাল চাপে ধরলো, মানে ধরো এখান থেকে এখানে যাবে, এখানে হাইটা আছে, হাইটা হলো এখান থেকে এখানে যাবে। হাইটা তার দেহকে একটু লম্বা করে, হ্যাঁ প্রসারিত করে এই ডাল চাপে ধরে, তারপরে কি করে, এটা কি প্রসারণ হলো। পরের ধাপে কি হয় যে এই জায়গাটাতে, হ্যাঁ এই জায়গাতে যখন হাইটা আসে, যখন হাইটা ধরো এই জায়গায় চলে আসে, তখন দেখো হাইটা কিন্তু সংকুচিত হয়েছে। তো এটাই হলো হাইটার সংকোচন এবং প্রসারণের মাধ্যমে চলন। তাহলে প্রসারিত হলো, আরেক ডাল ধরলো, তারপরে যখন চলে যাবে তখন সংকুচিত হলো। যেমন মানুষের কিন্তু লাভ দেওয়ার সময় দেখবা ডিগবাজি দেয়, তখন কিন্তু পাটা ছোট করতে হয়, নাহলে কিন্তু ডিগবাজি দেওয়া যায় না। তুমি যদি শূন্যের উপরে ডিগবাজি দেয় না অনেকে, এটা কিন্তু তোমরাও পারবা, হ্যাঁ এটা কিন্তু তোমরাও পারবা, কিন্তু সেটা হলো কনফিডেন্ট থাকতে হবে এবং পাটাকে হাঁটুটাকে কি করতে হবে, ভাঁজ করতে হবে না। হ্যাঁ ওভার কনফিডেন্স সমস্যা অবশ্য। মানে আমি একবার দেখছিলাম, আমি রুয়েটের মাঠে খেলতে যেতাম ফুটবল ফজর নামাজে পড়ে, তো তখন আগে খেলতে যেতাম। তো এখন খেলতে গেলে তখন দেখছি যে ওখানে ক্যারাতের ট্রেনিং করায়, তো একজন নতুন আসছে, তখন সবাই শূন্যের উপর ডিগবাজি দিচ্ছে, আমি দেখছি। তো না আমি দেখছি, তো আমি দেখে আমার খুব শখ হচ্ছে, কি সুন্দর দিচ্ছে। আচ্ছা এখন মনে করো একজন দেখি ক্যারাতে ম্যান, সে দিতে চাচ্ছে কিন্তু পারছে না, তখন ওর যে গুরু আর কি, ক্যারাতের যে গুরু থাকে না, কি বলে, গুরুই তো বলে নাকি, না কি বলে, অন্য কিছু বলে, হ্যাঁ তখন গুরু ওই গুরু তোমার হচ্ছে কি করছে জানো, ওকে শিখালো, ওকে বলছে যে শোনো তুমি যেটা করতে চাচ্ছ এটা আগে ব্রেনকে বলো তুমি কি করতে চাও, শিখাচ্ছে। তখন হচ্ছে ও শুনলো, বলছে তুমি আগে ব্রেনকে বলো, যে তখন বলছে ব্রেনকে তো বলছি কিন্তু পারছি না। বলছে যে একদিন বললে হবে না, তুমি কালকে চেষ্টা করো, আজকে সারাদিন তুমি ব্রেনকে বলবা, রাত্রেও বলবা, ঘুমানোর আগেও বলবা, তারপরে তুমি হচ্ছে পরের দিন করো, দেখা হবে। পরের দিন দেখি সত্যিও পারছে, বুঝতে পারছো না? তো আমি আর সাহস করলাম না। আচ্ছা তাহলে সর্বশেষ ডুবার ব্যাপারটা দেখো, যে হাইডার এই বুদবুদগুলা কারণে ভাসছিল এক সময়, বুদবুদগুলা সব যখন কেটে যায় তখন হাইডার ডুবে যায় নিচের দিকে, এটা হলো না, মরে যায় না। আচ্ছা তাহলে পার্থক্য পর্যন্ত সৃজনশীল, হ্যাঁ আগামী দিন এটা শেষ করবো, কিন্তু আগামী দিন এটা শেষ করতে চাই, হ্যাঁ আগামী দিন শেষ। আচ্ছা তোমরা পিকনিকে গোদাগাড়ি ছাপিনা পার্কে কাছে তো, এটা যেতে রাজি আছো? কে দূরে কোথায় যাবো বলো, দূরে জায়গা স্যার স্যার ওখানে স্যার জানান